আমাদের আয় যদি আমরা না বাড়াতে পারি তাহলে তো আমাদের ঋণগ্রস্ত সারা জীবনের জন্য থেকে যেতে হবে। আর একটা হচ্ছে আমাদের খরচের বহর কমাতে হবে। এই যে আমরা ক্রাইসিস ফেস করছি, এইখান থেকে বাইরে যখন নামি, আমাদের দেশের মানে শহরগুলির রাস্তাঘাটের পরিবেশ চেহারা দেখলে কি মনে হয় যে আমরা এরকম কঠিন অর্থনৈতিক একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছি? ডক্টর লিটন, আমরা ধরে নিচ্ছি যে অর্থ মানে খাদ্য সহায়তা হয়তো পাবে, যেহেতু জরুরি খাদ্য সহায়তা বলা হয়েছে, কাদের ক্ষেত্রে আমরা জানি না, আবারও বলতে হচ্ছে। তারপরে ধরে নিলাম যে খাদ্য সহায়তাটা দিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কিংবা ইউএস এইডের মাধ্যমে যে অর্থগুলো দিয়ে থাকে রোহিঙ্গাদের জন্য, সেটা তো শুধু খাদ্য সহায়তা হিসেবে না, এর পাশাপাশি আবাসন খাতে আছে, ওষুধ সামগ্রী দেয়, আরও অন্যান্য অনেক ধরনের সুবিধা দেয়। তো এগুলো তো নিশ্চিতভাবে বন্ধ হয়ে যাবে। আমি খাদ্য সহায়তা যদি ধরেও নিই যে না সেটি পাবে, কিন্তু ওটা তো থাকবে না, সেক্ষেত্রে বিপর্যয়টা কি হতে পারে? দেখেন, ওইটার চেয়েও আগে ভাবেন যে ইউএসএআইডির বিভিন্ন প্রকল্পে কত জনশক্তি আমাদের কাজে লাগে। নিঃসন্দেহে ওটা আমি আসবো, ওই বিষয়ে আলোচনা আসবো। আমি সেই জায়গায় যখন ধাক্কা, সেটা কিন্তু অলরেডি স্টপ। তো সেখানে এমনিই আমাদের প্রতিদিন কারখানা, যে যত কথাই বলি যে আগের চেয়ে কারখানা প্রতিদিন বেশি বন্ধ হচ্ছে নানাবিধ কারণে। যারা টাকা লুটে নিয়ে গেছে, পলাতক আছে, তাদের কারখানা যেমন ইফেক্টেড হচ্ছে, আবার ব্যবসার পরিবেশের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সংকুচিত হয়ে যাচ্ছে। ফলে এখানেও কিন্তু বেকারত্ব বেড়ে যাচ্ছে। তারপরে এই সেক্টরে বেকারত্ব বাড়বে, এনজিও সেক্টরে বেকারত্ব বেড়ে যাবে, এবং জরুরি খাদ্য সামগ্রীর বাইরে যে বিশাল যে সেক্টরটা, এই জায়গাতে কিন্তু এটার ইফেক্ট পড়বে। এবং এইটা আমরা চাইলেই রাতারাতি এটা থেকে বেরিয়ে যেতে পারবো না। কিন্তু আমাদেরকে এখনই পরিকল্পনা করতে হবে যে এই যে 225 কোটি হোক, 250 কোটি হোক, বা 200 কোটি ডলার হোক, এই টাকাটি একটা হচ্ছে কোথার থেকে আমরা সাশ্রয় করতে পারি। অপ্রয়োজনীয় যে প্রকল্প, দেখেন শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য, অন্য খাতে তো অনেক বেশি। প্রথম হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে আমাদের কিন্তু অনেক অপ্রয়োজনীয় খাত ছিল, আছে, মানে প্রকল্পের ক্ষেত্রে যে জিনিসটা এই মুহূর্তে দরকার নাই, সেই জিনিসটা তো আমার এই মুহূর্তে না করলেও চলে, তাই না? তো সেই জায়গাগুলি আমাদেরকে বন্ধ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমাদের খুঁজতে হবে যে আমরা আয়টা কিভাবে বাড়াতে পারি। আমাদের আয় যদি আমরা না বাড়াতে পারি তাহলে তো আমাদের ঋণগ্রস্ত সারা জীবনের জন্য থেকে যেতে হবে। আর একটা হচ্ছে আমাদের খরচের বহর কমাতে হবে। এই যে আমরা ক্রাইসিস ফেস করছি, এইখান থেকে বাইরে যখন নামি, আমাদের দেশের মানে শহরগুলির রাস্তাঘাটের পরিবেশ চেহারা দেখলে কি মনে হয় যে আমরা এরকম কঠিন অর্থনৈতিক একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছি? ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এটা তো শুধু সরকারের বিষয় না, এটা সামগ্রিকভাবে দেশের জনগণের বিষয়। এবং দেখেন প্রতিদিন কি সংখ্যায় গাড়ি নামছে, প্রাইভেট গাড়ি, যেখানে একটা শ্রেণী ক্রমান্বয়ে তার জমি হারাচ্ছে, সম্পদ হারাচ্ছে, আর একটা শ্রেণী ছোট আকার হলেও তারা অনেক বেশি সমৃদ্ধ হচ্ছেন অর্থনীতিতে। এক সময় আমরা বলতাম লুটেরা অর্থনীতি। আরে বাবা, গত 5-6 মাস তো একটা স্টেবল সিচুয়েশনের দিকে আমরা যাচ্ছি। এইটা যদি এখনও অব্যাহত থাকে, অর্থাৎ জেনতেন করে টাকা কামাই করা যায়, এই পদ্ধতির থেকে যদি আমরা দেশটাকে বের করে না আনতে পারি, তাহলে সামনে এই ধরনের ক্রাইসিস থাকবে। এবং দেখেন এত বড় ক্রাইসিস দেশে যাচ্ছে, শুধু অর্থনীতি না, নানাবিধ ক্রাইসিস যাচ্ছে। আমরা কি একমত হতে পেরেছি? না পেশাজীবীরা একমত হয়েছি, না রাজনীতিবিদরা। রাজনীতিবিদরাই তো দিন শেষে তো তারাই দেশটাকে পরিচালনা করবেন। তারা কি কোন কোন ইস্যুতে একমত হলেন? একসাথে তাদের বসতেও দেখিনি গত 5 মাস যে একসাথে বসে সারাদিন নিজেদের ভিতর তর্ক বিতর্ক করে একটা সমাধানের জায়গায় যাবেন। আমরা তো রক্ত কম দেইনি, কম ঘাত প্রতিঘাত সহ্য করে আজকে এই জায়গায় আসিনি। আমরা শুনেছিলাম এক সময় যে রাতারাতি সব দখল বেদখল, সেই একই জিনিস যদি আমরা এখনও অব্যাহত রাখি, এখনও যদি মিথ্যা মামলা গায়েবী মামলার দিকেই দেশ যায়, তাহলে ন্যায্যতা প্রতিষ্ঠা কেমনে কি করে করবেন বলেন? তো এইটার থেকে পরিত্রাণ হওয়া দরকার। আর একটা জিনিস আমি দেখছি, রাজনীতিতে এখনো সাংস্কৃতিক পরিবর্তনটা হয়নি। রাজনীতির যে সংস্কৃতি, সেটার পরিবর্তন হয়নি। আগেও যেমন হুমকি মেরে কথা বলতো, এখনও দেখি আগে এক গ্রুপ মারত কথাবার্তা এইভাবে, এখন আর এক গ্রুপ এইভাবে। এখনও দখল পাল্টা দখল চলতেছে, আগেও ছিল এখনও আছে। মানে দখল, আগেও দখল ছিল, এখনও দখল, হয়তো মানুষগুলি চেঞ্জ হয়ে গেছে।
আর পত্রিকা খুললে তো এখনও কিছু নির্যাতনের ঘটনা আমরা পাচ্ছি, এমন না যে আমরা সব ফেরস্তা হয়ে গেছি। আমরা দেখছি ছোটোখাটো ঘটনা নিয়ে কিভাবে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কিভাবে ঘেরাও করছে, এটা করছে ওইটা করছে। তার মানে আমাদের এত মানুষের রক্তের মধ্য দিয়ে যে আমরা একটা বিজয় সূচনা করলাম, যেটাকে আমরা বিপ্লব বলি আর গণ অভ্যুত্থান বলি, যে নামেই ডাকি, একটা তো হয়েছে যে হ্যাঁ স্বৈরশাসক পালিয়ে গেছে, স্বৈরশাসক পরাজিত হয়েছে, কিন্তু স্বৈরশাসক পরাজিত হয়েছে তার যে মানে যে ব্যবস্থা তো পতন হয়নি, যে কার্যক্রমগুলি তারা করতো সেইটা তো সম্পূর্ণ শেষ হয়নি, সেটা লোক বদল হয়েছে অনেক ক্ষেত্রে। তো আজকে যদি অর্থনীতি নিয়ে আলোচনা করতে চাই, ক্রাইসিস নিয়ে আলোচনা করতে চাই, সর্বাগ্রে আলোচনা করতে হবে রাজনীতির কালচার নিয়ে।